নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে সুধা তো চলে আসে জ্যোৎস্নাকে বাঁচাতে, সেই বাইকের লোকটার একদম সামনেই। তখন বলছে, রাস্তায় একটা মেয়েকে একা পেয়ে তার সুযোগ নিবে ভাবছো? আমি থাকতে এটা কিছুতেই হতে পারে না। তখন লোকটা বলছে, কি করবে তুমি? একটা মেয়ে হয়ে তুমি কি করবে? ধরো তো দেখি আমাকে কেমন পারো। যেই বাইকটা স্টার্ট দিয়েছে অমনি বাইকের চাকাতে একটা পা রাখাতে সে আর বাইক নিয়ে এগোতে পারছে না। তখন সুধা বলছে, এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। লোকটা বলছে, তুমি কি খেপেছো নাকি? তখন লাঠি দিয়ে একটা বাড়ি মেরে বাইক থেকে ফেলে দেয় সুধা, লোকটাকে দিয়ে লাঠি দিয়ে মারতে থাকে। তখন জ্যোৎস্না বলছে, মারো সুধা মারো। এরপরে জ্যোৎস্না তো হেল্প হেল্প বলে চিৎকার করে আশেপাশে ছেলেদের জড়ো করে দিয়েছে। বলছে, এই যে সুধা বলছে, এই যে একা রাস্তাতে একটা মেয়েকে একা পেয়ে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছিল, তোমরা মারো ওকে। এরপর তো ছেলেগুলো তাকে মারতে থাকে। বলে, একদম ওকে, এই নরকের কীটগুলোকে একদম রাখাই উচিত নয়, বাঁচিয়ে রাখাই উচিত নয়, না হলে এরা আবার এদের এই কুকর্মগুলো করতে থাকবে। নিয়ে যান ওকে, যান নিয়ে যান। তখন লোকটাকে মারতে মারতে ছেলেগুলো কিন্তু ওখান থেকে নিয়ে চলে যায়। আর দিদিকে বলছে, তুমি ঠিক আছো তো দিদি? এত কিছু হয়ে গেছে তোমার সাথে, কিন্তু তুমি আমাকে বলার প্রয়োজন মনে করোনি। জ্যোৎস্না বলছে, আসলে আমি তোমার চিন্তাটা বাড়াতে চাইনি সুধা। সুধা বলছে, দেখো দিদি, জ্যোৎস্না, ঝিনুক আমার নিজের বোন হতে পারে, কিন্তু তুমিও আমার নিজের বোনের থেকে কোনো অংশে কম নয়। তুমিও আমার কাছে ঝিনুকেরই মতো। সুধা বলছে, আমাকে এইভাবে পর করে দিও না দিদি। তখন জ্যোৎস্না বলছে, বিশ্বাস করো আমি এইরকমটা ভাবিনি। আমাকে একটু বলবে যে আমি উজ্জ্বলকে কি করে খুঁজে পাবো? তখন সুধা বলছে, আমি তোমাকে কথা দিচ্ছি যে উজ্জ্বল জামাইবাবুকে আমি খুঁজে আনবো তোমার কাছে, তুমি কোনো চিন্তা করো না। এদিকে তো তেজ খুব চিন্তা করছে, যে ফোনও করছে, ফোনটা রিসিভ করছে না। যে এতটা ইম্পর্টেন্ট দিনে আমি বলেছিলাম যে আপনি আমার সাথে থাকবেন, এই মিটিংয়ে আপনার থাকাটা খুব জরুরি, কিন্তু আপনি চলে গেলেন এইভাবে কাউকে কিছু না বলে। তেজকা বলছে, ওই তীর্থের কাকের মতো অপেক্ষা করে কোনো লাভ নেই, যার জন্য অপেক্ষা করছে সে আসবে না। তো মেচকা তো সুধাকে দায়িত্ব জ্ঞানহীন বলছে। তখন ঠাম্মি বলছে, মেজো খোকা, তোমার মুখে কিন্তু এই সমস্ত কথা মানায় না। তখন তরিতা বলছে, বাবা তো ঠিক কথাই বলেছে ঠাম্মি, কারণ সুধাদি তো এত বড় একটা মিটিংয়ে থাকাটা উচিত ছিল। তখন ঠাম্মি বলছে, বড়দের মাঝখানে কথা বলার তোমার কোনো প্রয়োজন নেই, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। ঠাম্মির কথা শুনে তখন তরিতা চুপ করে থাকে। ঠাম্মি বলছে, আর নাত বউয়ের ব্যাপারে বাইরের লোকের সামনে কথা বলার সাহস হয় কি করে তোমার? এদিকে যিনি এসছেন মিটিংয়ের জন্যে তিনি ঠাম্মিকে বলছেন, যে দেখুন, আমি আপনাকে অনেক সম্মান করি, আর সেই সম্মানটা রেখে আমি আপনাকে বলছি, কিছু মনে করবেন না, যে আপনাদের বেকারির যে রেপুটেশন, যে স্বচ্ছতা, সেটা দেখেই কিন্তু আমি এই প্রথম বেকারি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে এসেছিলাম। আপনাদের বেকারির 75 বছরের সেলিব্রেশন, সেই জন্যে আমি সময় বের করে এখানে এসেছি। এদিকে ইন্সপেক্টর আশুতোষ যখন আবার থানাতে ফিরে এসেছেন, দেখছেন যে জ্যোৎস্না নেই। জিজ্ঞাসা করাতে জানতে পারেন যে নদিয়ার উদ্দেশ্যে একাই রওনা হয়ে গেছে। বলে, এতটা রাস্তা উনি এই অবস্থায় একা যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন? আপনারা কেউ আটকালেন না? তখন ওখানে উপস্থিত যারা রয়েছে তারা বলছে, আমরা আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের কথা শোনেনি। এদিকে তো ফন্টে দোয়েলকে বলছে যে, দোয়েল, আমাদেরকে এবার বেরোতে হবে, আমাদের দেরি হচ্ছে। তখন বলছে, কি ব্যাপার বলো তো? উনি তোমাকে জান জান আর তুমি ওনাকে শোনা শোনা বলছো, কি চলছে তোমাদের মধ্যে? আর তোমরা এখন কোথায় যাবে? তখন ফন্টে মনে মনে বলছে, আমরা একটা সিক্রেট মিশনে আছি দোয়েল, চাইলেও আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। মিশনে যাওয়ার আগে মানে ইন্সপেক্টর উর্মি যিনি আছেন, উনি ফন্টেকে বলে দিয়েছিলেন যে এখন থেকে আমরা হব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর তুমি আমাকে সোনা বলে ডাকবে, আমি তোমাকে জান বলে ডাকবো, আমরা এই কোড নেমটাই ইউজ করব। তখন ফন্টে বলেছিল, আচ্ছা ম্যাম ঠিক আছে। বলে, ম্যাম নয়, এখন থেকে তুমি আমাকে সোনা বলে ডাকবে। সেই কারণেই ফন্টে ওই উর্মিকে সোনা বলছে, আর উর্মি ফন্টেকে জান বলছে। এদিকে তো দোয়েল চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। যখন ফন্টেরা যাওয়ার জন্য রেডি হচ্ছে, বলে, দাঁড়াও, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি, চিৎকার করে বলছে। উর্মির হাত ধরে টানাটানি করছে যে এই মেয়েটা তোমাকে তখন থেকে জান জান বলছে কেন? এদিকে তেজ বলছে, যিনি এসছেন আর কি ইনভেস্টর, আপনি চিন্তা করবেন না, এবারে সেলিব্রেশনটা খুব গ্র্যান্ডভাবে হবে। তখন উনি বলছেন, তাই? দায়িত্বটা কে নেবে? বলে, কেন, সুধা ম্যারেজ ব্যুরো। তখন ঝুম্পা বলছে, ম্যারেজ ব্যুরো? এটা তো ম্যারেজ সামলাই, এটা আবার কি করে ইভেন্ট সামলাবে? তখন মেচকা বলছে, হ্যাঁ ও তো ঠিক কথাই বলেছে, সুধা তো ম্যারেজ মানে বিয়ে দেওয়ার দায়িত্ব নেয়, ও কি পারবে এত বড় ইভেন্ট সাজাতে?
মেচকা বলছে এবার তো ডবল সেলিব্রেশন হবে। শুধুমাত্র আমাদের বেকারি 75 বছর পূর্তি সেটাই নয়, আমাদের যে হেলাপুরের জমিটা নিয়ে যেটা প্রবলেম চলছিল সেটা তো সলভ হয়ে গেছে, সেটা এখন পুরোপুরি আমাদের নামে চলে এসেছে। তখন ইনভেস্টর বলছে বাহ, এটা তো খুশির খবর। বলছে কে করলো এটা? তখন ঝুম্পা বলছে আয় আয় আয়, বলছে আই অ্যাম রেসপন্সিবল, এরকমভাবে বলছে। মেচকা বলছে আমার ছোট বৌমা, এই বাড়ির লক্ষ্মী, আর এই বাড়িতে হালকা পা রাখার পরেই এই চমৎকারটা ঘটলো। তেজের বাবা তো বলছে ঠাম্মিকে আস্তে আস্তে যে এই বউটাকে নিয়ে একটু বেশি আধিক্যতা করছে ইন্দ্রজিৎ দেখছি। সুধা তো মানে সুধার হাজবেন্ড তেজ আর কি, তেজ শুধুমাত্র সুধারই অপেক্ষা করে যাচ্ছে, বারবার করে ফোন করছে। ওদিকে মেচকা বলছে যে এই ইভেন্টের দায়িত্বটা যদি আমার ছেলে আর বৌমা নেয়। ঠাম্মি তো শুনে অবাক, বলছে এটা তুমি কি বলছো মেজো খোকা? এদিকে উর্মি বলছে তুমি কে বলো তো? তখন দোয়েল বলছে আমি ওর ওয়াইফ। উর্মি বলছে ও আচ্ছা, এই তোমার ওয়াইফ যে তোমার উপরে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে ডিভোর্স ফাইল করেছিল? উর্মি বলছে দেখো, একটা সাইন তো হয়েই গেছে, আর একটা সাইন শুধু বাকি, কারণ তুমি তো তোমার ইচ্ছেটা মানে করে নিয়েছো পূরণ, তো সেই সাইনটা আমার জান ঠিক করে দেবে, তুমি চিন্তা করো না। এইভাবেই তারা তাদের অভিনয়টা চালিয়ে যাচ্ছে। এদিকে উর্মি বলছে তুমি একদম কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করতে আসবে না, এই বলে ফন্টের সাথে বাইকে চেপে চলে যায়। ফন্টে কিন্তু আবার বলছিল ম্যাডাম আপনি এসব কি করছেন? বলে ম্যাডাম কে ম্যাডাম, আমি তো তোমার শোনা। এইভাবে অভিনয় করতে থাকে, আর তারা ফাইনালি বাইকে করে চলেও যায়, আর দোয়েল চুপ করে থাকে। এদিকে কিন্তু সুধা আর জ্যোৎস্না সেই নদিয়ার ওই মৌটুসির বাড়িতে পৌঁছে গেছে। সুধা বলছে জ্যোৎস্নাকে তুমি একদম চিন্তা করো না, আমরা একদম সঠিক ঠিকানায় এসেছি, আমরা এখান থেকে জামাইবাবুর ঠিক খোঁজ পাবো। ওই বাড়িতে দেখা যাচ্ছে একটা ফ্রেমে বাঁধিয়ে রাখা আছে উজ্জ্বলের ছবি। সুধা তো দেখে অবাক যে নদিয়াতে এত দূরে জামাইবাবুর ছবি এখানে, ওনার সাথে কি সম্পর্ক এদের? তখন একজন বয়স্ক ভদ্রমহিলা বেরিয়ে আসেন, এসে বলছেন যে আপনারা কারা? বলে যে আমি, সুধা নিজের পরিচয় দেয় আর বলে যে আমরা, জ্যোৎস্না বলছে আমি আমার স্বামী উজ্জ্বল ওর খোঁজ করতে এখানে এসেছি। তখন বলছে যে উজ্জ্বল এই নামের আমরা কাউকে চিনি না। তখন সুধা বলছে দেখুন ঠিক করে বলুন, কিন্তু আপনি চেনেন না বলছেন, অথচ ওনার ছবি এখানে রাখা কি করে? তখন বলছে সত্যিটা বলুন, না হলে কিন্তু আমরা ভেতরে যেতে বাধ্য হব। মানে তার মেয়েকে ডাকছে না আর কি। তখন তার মেয়ে আবার বেরিয়ে আসে, বলছে তার দরকার হবে না, বলুন আমি মৌ, কি জানতে চাইছেন আপনারা? সুধা তখন বলে যে আমার জামাইবাবু উজ্জ্বল মিত্র, সে অনেকদিন ধরে নিখোঁজ, বলছে এই যে দিদির হাজবেন্ড, তো ওনার খোঁজ করতে আমরা এখানে এসেছি। ওনার ব্যাপারে আপনি কি জানেন? সুধা প্রশ্ন করছে। মৌ তখন চুপ করে আছে। এদিকে ঠাম্মি বলছে মেচকাকে যে সমুদ্র ঝুম্পা এরা অনভিজ্ঞ, এদের সাথে তুমি সুধার তুলনা করছো? তখন তেজের বাবা বলছে হ্যাঁ, ওই ফোনে 4টে ছবি তোলা আর একটা ইভেন্ট সামলানো মুখের কথা নয় কিন্তু। তখন মেচকা বলছে তোমরা কিন্তু আমার বৌমাকে হালকা আন্ডার এস্টিমেট করছো। তখন ঠাম্মি বলছে মেজো খোকা, আগে ও বাড়ির দায়িত্বটা ঠিক করে পালন করুক, তারপর না হয় অন্য কোনো দায়িত্ব নেবে। মেচকা তখন চুপ করে থাকে। ঠাম্মি বলছে সুধা ও এতগুলো ইভেন্ট সামলেছে, এতগুলো কাজ করেছে, ওর তো একটা অভিজ্ঞতার দাম আছে নাকি? ঝুম্পা তখন আঙ্গুল দেখিয়ে ঠাম্মিকে বলছে নো নো নো, আপনি তো কোনো দায়িত্ব না দিয়ে রেজাল্ট আউট করে দিলেন, দিস ইজ রং, এইভাবে বলছে। তরিতা তখন বলছে হ্যাঁ ঠাম্মি, ও তো ঠিক কথাই বলছে, তুমি দায়িত্ব না দিলে ও বুঝবে, মানে তুমি বুঝবে কি করে যে ওর কতটা গুণ আছে? মেচকা তখন বলছে হ্যাঁ তাই তো, দায়িত্ব জ্ঞানহীন না হলে সুধা কি এই কাজ করতে পারতো? হ্যাঁ, ও পারবে না এই ইভেন্ট সামলাতে, ও মিটিংয়ে এসে পৌঁছতে পারলো না। তেজ তখন মনে মনে বলছে আজকে সুধা এখানে নেই বলেই ওর ক্যাপাবিলিটির উপর এতটা প্রশ্ন উঠছে। সুধা বলছে এই ছবিটা আপনার বাড়িতে কি করছে? তখন মৌ ছবিটাকে কাছে টেনে বলছে এই ছবিটা আমার কাছে থাকাই ভালো, উনি আমার অনেক কাছের মানুষ ছিলেন। তখন উজ্জ্বল মানে জ্যোৎস্না বলছে ছিলেন মানে? সুধা বলছে আপনি এরকম কথা কেন বলছেন? তখন জ্যোৎস্না বলছে উনি আমার কাছে কোনো কথা লুকোন না। তখন মৌ বলছে সেটা আপনার ধারণা, আর আমার মনে হয় যে সত্যিটা আপনার জানা উচিত। জানার পর হয়তো আপনি আমাকে অনেক অভিশাপ দেবেন, কিন্তু তবুও বলবো আপনার জানা উচিত। মৌ বলছে যে উজ্জ্বলদার সাথে আমার আলাপ 5 বছর আগে, তখন আমার স্বামীর সাথে আমি এখানে এসেছিলাম। আমার স্বামী আর উজ্জ্বলদা খুব ভালো বন্ধু ছিলেন। তার কিছু পরেই আমার স্বামীর ক্যান্সার ধরা পড়ে। তখন মানে জ্যোৎস্না বলছে আর কি সমীর নাম তাই তো? বলে হ্যাঁ। বলে হ্যাঁ এই নামটা আমাকে বলেছিল 2-1বার উজ্জ্বল। বলছে হ্যাঁ ওরা দুজন খুব ভালো বন্ধু ছিলেন। আমার স্বামীর ট্রিটমেন্ট করাতে আমার সর্বস্ব চলে যায়। তখন উজ্জ্বলদাই আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমার স্বামীর মারা যাওয়ার পর উনি প্রতি মাসে এখানে আসতেন আর আমাকে অনেক সাহায্যও করতেন। আর এই স্কুলের চাকরিটাও উনি আমাকে মানে উজ্জ্বলদাই আমাকে করিয়ে দিয়েছে। কিন্তু এই সম্পর্কটা আস্তে আস্তে কখন যে বন্ধুত্বের রূপ নেয় সেটা আমরা বুঝতে পারিনি।
আর এই বন্ধুত্বটাই আস্তে আস্তে একটা বিশেষ জায়গায় গিয়ে পৌঁছয়। জ্যোৎস্নার কিন্তু এই কথাগুলো শুনে অবাক লাগে। জ্যোৎস্না বলছে, বিশেষ জায়গা বলতে কি বলতে চাইছেন আপনি? তখন দেখা যাচ্ছে মৌয়ের যে মা, সেই বয়স্ক মহিলা, তিনি আবার ভেতরে চলে যান এই সমস্ত কথার মাঝে থাকবেন না বলে। জ্যোৎস্না বলছে, আপনি কি বলতে চাইছেন যে বন্ধুর থেকে বেশিতে চলে গেছে মানে? সুধাও অবাক হয় এই কথাগুলো শুনে। এদিকে তেজের বাড়িতে ইনভেস্টর বলছে, দেখুন আমি কিন্তু খুব পাংচুয়াল, আমার কাছে সময় জ্ঞানটা কিন্তু অনেক বড়, কিন্তু আপনাদের বাড়ির বৌমার দেখছি সময় জ্ঞান নেই, সময় জ্ঞানটাই নেই। তেজ বলছে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, সুধা এরকমটা নয়। তখন ইনভেস্টর বলছে, আমি তো আপনাকে জানতাম যে আপনিও খুব পাংচুয়াল আর একজন অ্যাংরি ইয়াং বিজনেসম্যান, কিন্তু আপনার মধ্যে তো কোনো কিছু আমি এরকমটা দেখছি না, তেজকে দেখে বলছে। তখন মেচকা বলছে, ওর বিয়ের পরও বদলে গেছে, বুঝতে পারছেন না, এখনও বউয়ের আঁচল ধরে চলে। একজন বাইরে থেকে আসা, একজন বাইরের লোক, একজন ইনভেস্টরের সামনে মেচকা এই ধরনের কথাবার্তা বলছে। ঠাম্মি বলছে যে, মেজো খোকা, আমার সুধাময়ীর দায়িত্ব কর্তব্যের কোনো ত্রুটি নেই। তেজের বাবা বলছে, পরিবারের দায়িত্ব, আমাদের বেকারির দায়িত্ব সবই তো ও সামলায়। ঠাম্মি বলছে, জানি না মেয়েটা কোথায় আটকে গেল, নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে, তা নয়তো এরকমটা তো কখনো হয়নি। তেজ মনে মনে বলছে, তার মানে আমার উপরে অভিমান করে ও আজকে মিটিংয়ে এলো না। এতটা কেয়ারলেস সুধা কিভাবে হতে পারলো? আর ওদিকে সুধা মৌকে প্রশ্ন করছে, কি হলো, কথাটা শেষ করুন, বাকি কথাগুলো বলুন। জ্যোৎস্নাও বলছে, তখন থেকে এই সমস্ত কথা বলে আপনি কিসের ইঙ্গিত দিতে চাইছেন? আমি জানি যে আমার উজ্জ্বল এরকম নয়। তখন মৌ বলছে, ঠিকই বলেছেন, উজ্জ্বলদার মতো মানুষ হয় না, কিন্তু যেই স্বামীর বাড়িতে বউ থাকা সত্ত্বেও ভালোবাসা পায় না, সে তো পরমুখ হবেই। উজ্জ্বলদারও তাই হয়েছিল। বলে, আপনার অবহেলায় মানুষটার দম বন্ধ হয়ে আসতো। বলে, আপনার ব্যাপারে সবকিছু শেয়ার করতো উজ্জ্বলদা, আপনাকে তো ভালোবাসতো, 5 বছর হলো আপনাদের বিয়ে হয়েছে। বলে, কিন্তু বিয়ে হয়েও, স্ত্রী থাকা সত্ত্বেও মানুষটা একা ছিল। কারণ জানেন, কারণ আপনি আপনার স্বামীকে ভালোবাসতে পারেননি, দূরে দূরে রেখেছেন সব সময়। সুধা বলছে, আপনি দিদির সাথে এইভাবে কথা বলতে পারেন না। মৌ বলছে, পারি, কারণ উজ্জ্বলদা ওনার থেকেও আমার বেশি কাছের ছিলেন। মৌ বলছে, আমার স্বামী মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই, তখন আমার সঙ্গী বলতে শুধুমাত্র উজ্জ্বলদাই ছিল। আমি এটা জানতাম যে উনি বিবাহিত, কিন্তু বিয়ে থাকা না থাকা ওনার জীবনে সমান ছিল। বলছে, আমাদের দুজনের এই একাকিত্বটাই আমাদের দুজনকে কাছে এনেছিল। সুধা বলছে, না না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। মৌ বলছে, কেন হতে পারে না? যে মানুষটা তার স্ত্রীকে এত ভালোবাসে, সে কি পায়? লাঞ্ছনা গঞ্জনা, তার স্ত্রী তাকে সহ্যই করতে পারে না। এই সমস্ত কথা বলছে মৌ। বলছে, আমাদের একাকিত্বটাই আমাদেরকে কাছে এনেছিল, আমরা এক হয়েছিলাম। তারপরে বলছে, কিন্তু তারপরে এই জ্যোৎস্না আমার আবার সবকিছু কেড়ে নিল। উজ্জ্বলদার ওকে ভালোবাসতে শুরু করলো, আর কয়েক মাস ধরে আমার সাথে দেখাটাও করেনি। তারপরে খবর পেলাম যে জ্যোৎস্না মা হতে চলেছে। জ্যোৎস্না তো কাঁদতে শুরু করে দেয় এই সমস্ত কথা শুনে। বলে, আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিতে চাইলো। বলে, কিছুদিন আগে শেষবারের মতো উজ্জ্বলদা আমার সাথে দেখা করতে এসেছিল, তারপরে 1 মিনিট বলে আবার কি আনতে চলে যায়। তখন মৌ একটা চিঠি এনে দেয়। সেই চিঠিটা সুধা পড়ে। সেখানে লেখা আছে, উজ্জ্বল বলছে যে জ্যোৎস্নাকে এখন উজ্জ্বল খুব ভালোবাসে, কারণ জ্যোৎস্না তার লাইফে ফিরে এসেছে আর তাদের লাইফে একজন নতুন অতিথি আসতে চলেছে। তো আমি কোনোদিনও ভাবিনি যে জ্যোৎস্না আমার কাছে ফিরে আসবে, তাই সেই সময়ের একাকিত্বের সঙ্গী হয়েছিলে তুমি আমার। তোমার সাথে থেকে আমি শান্তি পেয়েছিলাম, তোমাকে আমি সব মনের সুখ দুঃখ শেয়ার করেছিলাম। তো সেই সূত্রে আমি সারা জীবন তোমার বন্ধু হয়ে থাকবো, কিন্তু তোমাকে এখন ফিরে যেতে হবে। হ্যাঁ, বিপদে আপদে তুমি সবসময় আমাকে পাশে পাবে, সারা জীবন পাবে, কিন্তু আমি জ্যোৎস্নাকে কোনোভাবেই ঠকাতে পারবো না। আমি আমার স্বামীর কর্তব্যটা পালন করতে চাই। এরকম কিছু লেখা আছে চিঠিতে। তখন জ্যোৎস্না তো কাঁদছে। জ্যোৎস্না বলছে, উজ্জ্বল কোথায়? সুধা বলছে, এটা তো 5 দিন আগেকার চিঠি। মৌ বলছে, এটাই উজ্জ্বলদার লেখা আমাকে শেষ চিঠি, আর আমাদের মধ্যে শেষবারের মতো কথা। সুধা বলছে, দেখুন, আমাকে পরিষ্কার করে বলুন যে উজ্জ্বলদা কোথায়। তখন মৌ বলছে, উজ্জ্বলদা নেই। এই কথাটা শুনে তো জ্যোৎস্নার মাথা ঘুরে ওঠে। এদিকে ইনভেস্টর কিন্তু মেচকার সাথে ডিল করে নেয় যে ঝুম্পারাই নাকি ইভেন্ট সামলাবে, আর ইনভেস্টর এবার ওখান থেকে যাচ্ছে। আর মেচকা বলছে, আপনি একদম চিন্তা করবেন না। আর ঝুম্পা বলছে, এবার এমন গ্র্যান্ড ইভেন্ট হবে, আপনারা শুধু দেখবেন। এদিকে ঠাম্মি কিন্তু তেজকে জিজ্ঞাসা করছে, সুধা কোথায়? তেজ বলছে, আমি জানি না। বলে, জানো না মানে? স্বামী হিসেবে তোমার খোঁজ রাখা উচিত। এসব কি হচ্ছে দাদু ভাই? এই বলে ঠাম্মি ওখান থেকে চলে যায়। তেজ বলছে, আজকে সুধার জন্য আমার মাথাটা জাস্ট হেড হয়ে গেল। এবার কিন্তু মৌ বলছে কি ঘটনা ঘটেছিল। মৌ বলছে, 5 দিন আগে উজ্জ্বলদা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদের এখানে বাঁধ ভেঙে যায়, বহু মানুষ সেই জলে ভেসে যায়, আর সেখানে 2টো গাড়িও ভেসে যায়। তার মধ্যে একটা গাড়ি উজ্জ্বলদার ছিল। এটা শুনে তো জ্যোৎস্না বলছে, না, এটা হতে পারে না, এটা একদমই হতে পারে না। সুধা তখন জ্যোৎস্নাকে গিয়ে সামলাচ্ছে। তখন ওখানে আসে ইন্সপেক্টর আশুতোষ।
বলে যে সুধা দেখে অবাক হয় যে আপনি এখানে। বলছে হ্যাঁ, আমি খবর পেয়ে এখানে আসলাম যে জ্যোৎস্না নাকি এখানে এসেছে। আসলে উনি ঠিক কথাই বলছেন, কারণ যেই গাড়িটা উদ্ধার হয়েছে সেটা আর কারণ নয়, সেটা উজ্জ্বলবাবুরই গাড়ি। এটা শুনে কিন্তু জ্যোৎস্না আর সুধা দুজনেই ভেঙে পড়ে, দুজনেই অবাক হয়, কারণ এরকম একটা মর্মান্তিক খবর তারা পাবে এই কথাটা তারা ভাবতেও পারেনি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আশা করব এই পর্ব তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই পর্ব ভালো লাগলে কিন্তু আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।